হ্যালো বাচ্চারা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আজকে সবাই ভালো আছো। আজ ক্লাস 10-এর প্রাইমারি প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের ফার্স্ট স্কুল মানে মধ্যশিক্ষা পর্ষদের পরের স্কুল, এই 1 নম্বর স্কুল আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল। ওকে, এটা সলিউশন করছি। হ্যাঁ, দেখো, আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বাকিরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। হ্যাঁ, সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। কোনো প্রবলেম মনে হলে সেটা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? চলে আসি আমরা এবারে স্কুলে। কথা নয় কাজ বেশি, চটপট শুরু করি, এখনও খোলাই হয়নি। আচ্ছা, আলিপুরদুয়ার উইলিয়াম এমসি হাই স্কুল। দেখো, প্রথমে আছে কি, স্টোন ক্যান্সারের কারণ কি? স্টোন ক্যান্সারটা কি হয় কি না, দীর্ঘদিন ধরে অম্লবৃষ্টির ফলে পাথরের গায়ে এক দাগের সৃষ্টি হয়, সেইখানে আবার বৃষ্টি হলে সেই দাগটা ধুয়ে যায় এবং সেখানে একটি ক্ষতের সৃষ্টি হয়, তখন সেই দাগটা তখন ক্ষত আকারের হয়ে যায়, সেটাকে বলে স্টোন ক্যান্সার। কীরকম স্টোন মানে কি? পাথর। সে পাথরের কী সংকেত কি? CaCO3, তাই তো? সেখানে কি হচ্ছে না, অম্লবৃষ্টিতে কে থাকে? H2SO4 হয়ে হচ্ছে এই ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হয়ে যাচ্ছে। এই ক্যালসিয়াম সালফেটটাও জলের সঙ্গে ধুয়ে চলে যায়। এই ক্যালসিয়াম সালফেট তাহলে কি হচ্ছে না, এই ক্যালসিয়ামটা ক্ষয়প্রাপ্ত হয়ে হচ্ছে, সেখানে একটা ক্ষতের সৃষ্টি হচ্ছে, সেই ক্ষতটাই হচ্ছে স্টোন ক্যান্সার। ওকে, ঠিক আছে? তাহলে এখানে স্টোন ক্যান্সার, এই ক্যালসিয়াম সালফেটটা ধুয়ে গেলে সেখানে গর্তের সৃষ্টি হয়। তাহলে এখানে কি হচ্ছে বলেছে, স্টোন ক্যান্সারের কারণ কি? ওজন ছিদ্র? না, ওজন ছিদ্রের ফলে তো এই H2SO4 এর কোনো প্রশ্নই নেই। কারণটা কি? H2SO4 এটা কোথা থেকে আসছে? অম্লবৃষ্টির ফলে। তারপরে আছে কি, গ্লোবাল ওয়ার্মিং, পরিবেশের উষ্ণতা বাড়ার জন্য হচ্ছে না, গ্রিন হাউস এফেক্ট এটার জন্য হচ্ছে না, অম্লবৃষ্টি তো অপশন আছেই। তাহলে কি হলো? অম্লবৃষ্টি। তাহলে কি হলো? স্টোন ক্যান্সারের কারণ কি? অম্লবৃষ্টি। অম্লবৃষ্টিতে কে কে থাকে? H2SO4 বেশি পরিমাণে থাকে, HNO3 তো থাকে কম, H2CO3 থাকে। এটা কি কার্বনিক অ্যাসিড, পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়। এটা কি নাইট্রিক অ্যাসিড, NO2-র সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে, এই অ্যাসিডগুলো থাকে। আর এই বৃষ্টিটা কী হয় না, প্রথম বৃষ্টির সূচনাকালে তখন এই অ্যাসিডগুলো থাকে, তারপরে কিছুক্ষণ বৃষ্টি হয়ে যাওয়ার পরে আর সেটা ওই H2SO4, HNO3 বা H2CO3 এরা কেউই থাকে না। 1.2 ক্যালোরি মোল টু দি পাওয়ার -1 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 এককে আদর্শ গ্যাস ধ্রুবকের মান। আদর্শ গ্যাস ধ্রুবককে কী দিয়ে প্রকাশ করা হয়? আর, ঠিক আছে? এর CGS পদ্ধতিতে মান কত না, 8.314 × 10⁻⁷ আর্গ পার মোল কেলভিন। মানে আর্গ মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। কিন্তু এখানে দেখো ক্যালোরি দেওয়া আছে, এই আর্গের বদলে দেওয়া আছে ক্যালোরি মোল টু দি পাওয়ার -1 আর K টু দি পাওয়ার -1। একটু কিন্তু প্রবলেম করে দিয়ে গেছে, আর্গে নেই, আছে ক্যালোরি, তার মানে আর্গ থেকে ক্যালোরিতে যেতে হবে। আর্গ আর ক্যালোরির মধ্যে সম্পর্ক কি আমরা কি জানি? 1 ক্যালোরি সমান কত? 4.2 জুল, এটা জানি। আবার এই 4.2 জুল মানে 1 জুল সমান কত? 1 জুল সমান 10⁻⁷ আর্গ, এটা তো। তার মানে কি হচ্ছে, 1 ক্যালোরি সমান কত হচ্ছে? 1 ক্যালোরি সমান 4.2 × 10⁻⁷ আর্গ। তাহলে 1 ক্যালোরি সমান 4.2 × 10⁻⁷ আর্গ। তার মানে এই আর্গ থেকে যদি ক্যালোরিতে যেতে এটা দিয়ে ভাগ করতে হবে, 8.314 × 10⁻⁷ ডিভাইড বাই 4.2 × 10⁻⁷, 10⁻⁷ কেটে যাবে, এটা কত হবে? 1.979, প্রায় ভাগ করলে হবে 1.979। কী হলো এটা? তাহলে এটার একক কী হলো না, ক্যালোরি মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1, এর এককটা এটি। তাহলে ক্যালোরি মোল টু দি পাওয়ার -1 এবং সেলসিয়াস। আচ্ছা, এটা একটা মনে রাখবে, এটা তো কেলভিন টু দি পাওয়ার -1ও যা হবে, সেলসিয়াস টু দি পাওয়ার -1ও তাই হবে। এটা মনে রাখবে, কেলভিনের পার্থক্যও যা, যদি কোনো উষ্ণতার পার্থক্য 10 কেলভিন, সেটা যদি সেলসিয়াসের পার্থক্য কত হবে? সেটা 10 ডিগ্রি সেলসিয়াসই হবে। কোনো উষ্ণতার পার্থক্য সেলসিয়াসেও যা হয় কেলভিনেও তাই হয়।
তার মানে এটাকে লিখতে পারি ক্যালোরি মোল টু দি পাওয়ার -1 সি টু দি পাওয়ারও -1। ওকে, বাস। তাহলে কোনটা হচ্ছে 1.98? অপশান এ 1.98। কেন হলো এটা? আসন্ন মান করা হয়েছে 1.98 ক্যালোরি মোল টু দি পাওয়ার -1 সি টু দি পাওয়ার -1। ওকে। 3 নম্বর, মোটর গাড়িতে ব্যবহৃত রিয়ার ভিউ মিররটি হলো কি দর্পণ? মোটর গাড়ি আমাদের উত্তল দর্পণ আর অবতল দর্পণ, এই দু প্রকার দর্পণ নিয়ে কাজ দর্পণের ক্ষেত্রে। তাহলে উত্তল আর একটা সমতল দর্পণ আছে, সেটা নিয়ে কোনো তেমন কোশ্চেন থাকে না। উত্তল দর্পণ আর অবতল দর্পণ, তোমরা দেখো দুটো কেস মনে রাখবে। একটা হচ্ছে কি রাস্তার ল্যাম্পপোস্ট, আর একটা হচ্ছে কি গাড়ির রিয়ার ভিউ মিরর। এই দুই ক্ষেত্রে উত্তল দর্পণ, বাকি সমস্ত ক্ষেত্রে অবতল দর্পণ। ঠিক আছে, তোমাদের চ্যাপ্টারে যা যা আছে তার মধ্যে এই দুটি ক্ষেত্রে কেবলমাত্র উত্তল দর্পণ। কোথায় কোথায় হলো? রিয়ার ভিউ মিরর আর হচ্ছে রাস্তার ল্যাম্পপোস্ট। এখানে কি আছে? রিয়ার ভিউ মিররটাই আছে, তাহলে এখানে কি হবে? উত্তল দর্পণ। অপশান বি, উত্তল দর্পণ। ওকে। তারপরে যে কোনো মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক প্রদত্ত কোন বর্ণের আলোর জন্য সর্বাধিক? একটা মনে রাখবে, প্রতিসরাঙ্ক মিউ সমান এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। এটা কচিস থিওরি, কচি এটা বলে গেছে। তার মানে দেখো এটা কি এ আর বি হচ্ছে কি ধ্রুবক, মানে এদের মান হয়তো 2 বা 3, সেটা দিয়ে আমাদের কোনো এসে যায়নি, ধ্রুবক পদ তো বাদ হয়ে যায়। শুধু যেটা নিচে কে, ল্যামডাটা কোথায় আছে? নিচে। ল্যামডাটাকে কি বলে? তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। মিউটাকে কি বলে? প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক। তাহলে দেখো মিউ ভেরিজাস তাহলে কি হচ্ছে? 1 বাই ল্যামডা স্কোয়ার, তাই তো? মিউ ভেরিজাস 1 বাই ল্যামডা স্কোয়ার। যদি মিউ সমান এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার ছিল, তারপরে মিউ ভেরিজাস 1 বাই ল্যামডা স্কোয়ার। এখন দেখো এই ল্যামডাটা কোথায় আছে? নিচে। ব্যস্তানুপাতিক সম্পর্ক, বর্গের ব্যস্তানুপাতিক। ল্যামডা বাড়লে কি হবে? মিউর মান কমবে, ল্যামডা কমলে কি হবে? মিউর মান বাড়বে। তার মানে কার তরঙ্গ প্রতিসরাঙ্ক সর্বাধিক হবে? বেগুনি। অপশান বেগুনি কত গেল? অপশান বি, বি হচ্ছে বেগুনি। কেন না? বেগুনির ল্যামডার মান সব থেকে কম, তরঙ্গ দৈর্ঘ্যের মান সব থেকে কম। সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি? লাল। চলো এখানে একটু মুছতে হবে। তারপরে চলে আসি, দেখো ভৌতবিজ্ঞান খুব সহজ জিনিস, শুধু একটু শুনলেই হবে। বিক্ষেপিত আলোর তীব্রতা, তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সম্পর্ক কি? এখানে বিজ্ঞানী র্যালে এটা বলে গেছে, তীব্রতা বা বিক্ষেপণ ক্ষমতা আই ভ্যারিজাস 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 4। আই ভ্যারিজাস 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 4, এটা কে বলে গেছে? র্যালে, বিজ্ঞানী র্যালে বলে গেছে আই ভ্যারিজাস 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 4। তীব্রতা বা বিক্ষেপণ ক্ষমতা এটাও বলতে পারো। তাহলে এটা হচ্ছে আই ভ্যারিজাস 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 4, অপশান ডি, আই ভ্যারিজাস 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 4। চলো 6, কোনটি চ্যালকোজেন গোষ্ঠীভুক্ত কোন মৌলটা? আচ্ছা বলো তো কত নম্বর শ্রেণীকে চ্যালকোজেন মৌল বলে? 16 নম্বর শ্রেণী। 16 নম্বর শ্রেণীকে বলে চ্যালকোজেন, 15 নম্বর শ্রেণীকে বলে নিকটোজেন, আর 17 নম্বর শ্রেণীকে বলে হ্যালোজেন। তাহলে 16 নম্বর এটা হ্যালো, এটা কি? চ্যালকো। এটা কি? নিকটো। মনে থাকবে 15 নম্বর শ্রেণীর মৌলদেরকে বলা হয় নিকটোজেন, 16 নম্বরকে চ্যালকোজেন এবং 17 নম্বরকে হ্যালোজেন। এখানে কে আছে? অক্সিজেন আছে, সালফার আছে। ঠিক আছে, এইভাবে পরপর নেমে আসবে। সব মুখস্থ রাখার অন্তত দরকার নেই, 20 পর্যন্ত জানবে। অক্সিজেনের কত? 8, সেও 16 নম্বর শ্রেণী। সালফার কত? তার পারমাণবিক ক্রমাঙ্ক 16, সেও 16 নম্বর শ্রেণীতে আছে। তাহলে অক্সিজেন সালফারের মধ্যেই দেখবে মিলে যাবে। অপশান সি, অপশান সি অক্সিজেন। তোমরা হয়তো ভাববে এত মৌল গোটা পিরিয়ডিক টেবিল কী করে মুখস্থ করবো? কখনোই না, সব মুখস্থ করার দরকার নেই। তোমরা 1 থেকে 20 মনে রাখবে। সেটা হচ্ছে কি না, এই অক্সিজেন আর সালফার পড়ছে, তাহলে চ্যালকোজেন। আর হ্যালোজেনটা মনে রাখতেই হবে,
কে না ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, শেষেরটা হয় অস্টাটিন। ঠিক আছে, এরপর হচ্ছে প্রদত্ত কোন যৌগটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত? N2 নাইট্রোজেন, এটা মনে রাখবে। কত গেল অপশান? অপশান সি, এরও সি, চেন্নাই। এটা হচ্ছে N2। কীরকম? নাইট্রোজেন ট্রিপল বন্ড N, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার থাকে। এটা হচ্ছে নাইট্রোজেন ত্রিবন্ধনযুক্ত সমযোজী মৌল। এরপরে চলে এসো, চলো গ্রুপ বি, দিয়ে দাগ। দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, এটা মনে রাখবে। আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। যারই নাম আয়োনোস্ফিয়ার তারই নাম থার্মোস্ফিয়ার। এর উষ্ণতা প্রচুর, তাই এর নাম দেওয়া হয়েছে থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ারও মনে রাখতে পারো। আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। ওকে, 2 নম্বরে কি আছে? 2 দাগ, 2 থেকে 2, ওজন স্তরের ঘনত্ব কোন এককে মাপা হয়? ডবসন একক। ডবসন, এটা মনে রাখবে, ডবসন একক। কোথায় কোথায় লেখা থাকে এরকম DU, ডবসন ইউনিট, DU। ওর সঙ্গে অথবা আছে, সিএনজির মূল উপাদান কি? অথবা সিএনজির মূল উপাদান হচ্ছে মিথেন, CH4, মিথেন, সিএনজি। এলপিজির মূল উপাদান কি? বিউটেন আর প্রোপেন। সিএনজি এলপিজির মধ্যে কে বেশি দূষণ ঘটায়? এলপিজি। চলো, -27°C উষ্ণতাটি কেলভিন স্কেলে কত? দেখো, -27°C সেলসিয়াস থেকে যখন আমরা কেলভিনে যাব কি করব? 273 যোগ করে দেবো, ব্যাস সোজা কথা, 273 যোগ। তাহলে এবারে এখান থেকে 7 বিয়োগ করে দাও, 7 6 13, এখান থেকে নিয়ে নেওয়া হয়েছে 6 থেকে 2 গেলে 4, 2 246 কে। কেলভিনে কিন্তু ডিগ্রি হয় না, ওকে, সেলসিয়াস আর ফারেনহাইটে হয়। তাহলে উত্তর হবে কি? 246 কে, 246 কে। এরপরে আছে, গ্যাসের অণুর গতি শক্তির সঙ্গে পরম তাপমাত্রার কি সমানুপাতিক? যত তাপমাত্রা বাড়াবো তত গতি শক্তি বৃদ্ধি পাবে। কেন? তাপমাত্রা বাড়ালেই কি হয়? চাপ বৃদ্ধি পায়। যেমন একটা বেলুন, একটা হাওয়া ভর্তি বেলুনকে যদি আমি রোদে ফেলে দিই, কিছুক্ষণ পরে দেখবে ফেটে যায়। কেন না? যত তাপ উৎপন্ন হচ্ছে তত ভিতরের যে বায়ুটা আছে তার গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, তার অণুগুলার, এবং তারা বেলুনের উপরে প্রচুর চাপ প্রয়োগ করবে, ফলে বেলুনটা ফেটে যাচ্ছে। তার মানে তাপমাত্রা বাড়লে কি হচ্ছে না? গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি হবে? গ্যাসের অণুর গতিশক্তির সঙ্গে পরম তাপমাত্রার সম্পর্ক কি? গ্যাসের অণুর গতিশক্তির সঙ্গে গ্যাসের অণুর গতিশক্তির সঙ্গে তাপমাত্রার সমানুপাতিক। এরপরে আছে, অবতল দর্পণ কখন অসৎ বিম্ব গঠন করবে? অবতল দর্পণে দেখ, একটা ছবি একটু দেখাচ্ছি। এটা অবতল দর্পণ, এটা ধরো এফ ফোকাস, এটা ধরো সেন্টার অফ কার্ভেচার, মানে এই বক্রতা কেন্দ্র। এই ফোকাসের মাঝে যদি আমি বস্তুকে রাখি, তখন কী হবে? একটা ওখানে পড়বে, আর একটা কী হবে না, এর মাথা দিয়ে এটা দিয়ে বেরিয়ে যাবে, বেরাবে না, এটা ডট 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 ডট, মানে ওখান থেকে গিয়ে এটা এদের মুছে দাও, এখন মুছে দাও। একটা আলো রশ্মি কি এখান থেকে গিয়ে দর্পণে পড়বে, সে আবার ব্যাক করে এদিকে আসবে। আলো রশ্মি কী হবে? ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। দেখো, এই একটা রশ্মি আসছে, ওই একটা রশ্মি আসছে, এরা দুজন কি কোথাও মিলিত হবে না। ওদেরকে ডট 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 করে বাড়িয়ে দাও, দেখো মিলিত হচ্ছে। তাহলে বস্তুকে কোথায় রাখলাম? ফোকাস, এবং এটা কি, এটা কি বলে দর্পণ? এটা কি? মেরু। মেরুকে কি দিয়ে সূচিত করা হয়? পোল, পি। তাহলে পি দিয়ে, তাহলে ফোকাস এবং মেরুর মাঝে বস্তুকে রাখলে কি বলছে কোশ্চিন আরেকবার? অবতল দর্পণ কখন বস্তুর অসৎবিম্ব গঠন করবে? যখন বস্তুকে
ফোকাস এবং মেরুর মাঝে রাখা হবে, ফোকাস ও মেরুর মধ্যে রাখা হবে, মধ্যে রাখা হবে। ওকে, চলো নেক্সট। সুস্থ ব্যক্তির ক্ষেত্রে দৃষ্টির নিকটবিন্দুর দূরত্ব কত? 6 দাগ। সুস্থ ব্যক্তির ক্ষেত্রে নিকটবিন্দুর দূরত্ব 25 সেমি, 25 সেমি। আর দূরবিন্দুর দূরত্ব অসীম। চলো, আপাতন কোণের মান কত হলে স্নেলের সূত্র প্রযোজ্য নয়? স্নেলের সূত্রটা কি না, মিউ সমান সাইন আই বাই সাইন আর। ওকে, আইটা কি আপাতন কোণ, আরটা কি প্রতিসরণ কোণ। যদি 0 ডিগ্রি হয় সাইন 0, যা 0 ডিগ্রি হবে তার আপাতন কোণ প্রতিসরণ কোণ হবে 0 ডিগ্রি। তাহলে সাইন 0/0 মানে হয় 0/0, এটা হচ্ছে অসংজ্ঞাত মানে অসীম। এবারে সাইন 0 মানে কি 0 দিয়ে গুণ হতে 0 হয়ে গেছে? না, সাইনের একটা মান আছে, একটু মনে রাখবে। সাইন এর মান হয় একটু, ধরো 0, 30, দূরে দূরে টানা হয়েছে, 45 ডিগ্রি, সব 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। সাইন 0 মান হয় 0, সাইন 30 1/2, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 1। এই মানটা একটু মনে রাখবে। তাহলে সাইন 0-র মান কত ছিল? 0, তাই 0 বসিয়েছিলাম। আর 0 ডিগ্রি ভাবে পড়লে মানে কি, এটা যদি একটা তল হয়, বিভেদ তল, এইটা অভিলম্ব, এই অভিলম্বের সঙ্গে যদি একটা রশ্মি এসে পড়ে, সে তবে কি এই সোজাসুজি আবার বেরিয়ে যাবে। তাহলে এখানে আপাতন কোণ কাকে বলে? অভিলম্বের সঙ্গে রশ্মি যে কোণ উৎপন্ন করে, অভিলম্ব কোণটা ওইটাই, রশ্মি ওইটাই। তাহলে আমাদের কোণ কত? 0 নেই। তাহলে এই বিভেদ দলের সঙ্গে লম্বভাবে পড়লে, মানে লম্ব আপাতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয়। তার মানে আপাতন কোণ কত ডিগ্রি হলে? 0 ডিগ্রি হলে। কোশ্চেনটা ওইটাই ছিল, মনে হচ্ছে আপাতন কোণের মান কত হলে স্নেলের সূত্র প্রযোজ্য নয়? আপাতন কোণের মান 0 ডিগ্রি হলে। আপতন কোণের মান 0 ডিগ্রি হলে, বাস। একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও, অথবা ওরই সঙ্গে আছে অথবা প্রাকৃতিক বর্ণালী, অর্থাৎ হয়েছে অথবা, অথবা প্রাকৃতিক বর্ণালী কি? রামধনু বা রং ধনু, রাম ধনু অথবা রং ধনু বললেও হবে, যেটা সেটা প্রাকৃতিক বর্ণালী। এটা কিন্তু শুদ্ধ বর্ণালী নয়, অশুদ্ধ বর্ণালী। কারণ এর 7টা বর্ণ এই রামধনুর স্পষ্টভাবে বোঝা যায় না, কিছু কিছু বোঝা যায়, কিছু কিছু বোঝা যায় না। এরপর 2.8 পর্যায় সারণী কোন গ্রুপে কঠিন, তরল, গ্যাসীয় 3টি মৌলই পাওয়া যায়? যে লিখছিলাম নেই, আগের এতে ছিল যে 17 নম্বর শ্রেণী, সেখানে কে কে আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এইখানে গ্যাসীয় আছে, তরল আছে। ফ্লোরিন গ্যাস, আবার ক্লোরিন হচ্ছে তরল, ব্রোমিনও তরল, আর আয়োডিন হচ্ছে কি? কঠিন। এটা হচ্ছে কঠিন, কঠিন, এটা কঠিন, এটা গ্যাস। এই দুটাই তরল পাওয়া যায়, ক্লোরিন জলও পাওয়া যায়, ব্রোমিন ওয়াটারও পাওয়া যায়, দুটাই তরল। ঠিক আছে, তাহলে উত্তরটা হবে কি? 17 নম্বর শ্রেণী। তাহলে কোথায় গেলো, কোথায় গেলো? 2.8, 17 নম্বর শ্রেণী। 17 নম্বর শ্রেণীর মৌলদের কি বলে? হ্যালোজেন মৌল। হ্যালোজেন শব্দের অর্থ কি? লবণ উৎপাদক। চলো, তারপরে 2.9 সত্য মিথ্যা। মূলত একটি সুস্থিত জালকাকার গঠন উৎপন্ন হওয়ার জন্যই আয়নীয় যৌগ গঠন করা সম্ভব নয়। মূলত সুস্থিত জালকাকার গঠন উৎপন্ন হওয়ার জন্যই আয়নীয় যৌগ গঠন করা সম্ভব নয়। আয়নীয় যৌগ গঠন করা সম্ভব, আয়নীয় যৌগকে অণু হিসেবে পাওয়া সম্ভব নয়। অণু হিসেবে পাওয়া যায় না। যৌগ গঠন করা সম্ভব নয়, এটা ভুল। যৌগ গঠন করা সম্ভব, এটা হচ্ছে সত্য। কেন যৌগ হয় না? যৌগ উৎপন্ন হয়। এখন NaCl এবং আয়োডিনের মধ্যে কোনটি কার্বন টেট্রাক্লোরাইডে দ্রাব্য? দেখো, কার্বন টেট্রাক্লোরাইড কি? একটা জৈব দ্রাবক, CCl4। সেখানে কারা দ্রবীভূত হয়? মূলত যারা সমযোজী যৌগ। এখানে দেখো NaCl তড়িৎযোজী যৌগ, আর I2 কি? সমযোজী যৌগ। তাহলে এখানে কে দ্রবীভূত হবে? I2 অথবা
এই এটা সত্য কেন? মিথ্যা। কারণ বলা আছে সম্ভব নয়, সম্ভব, যৌগ গঠন করা সম্ভব। অথবা কী হবে? I2। চলো তাহলে গ্রুপ বি চলে আসি। গ্রুপ সিতে দেখো 3 দাগের 1 কি আছে না, ওজোন স্তর বিভাজনে সিএফসি এর ভূমিকা। সেটা কি সমীকরণ সহ লিখতে বলছে। সিএফসি কি? ক্লোরোফ্লোরোকার্বন। সে কি করে না, অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে বিক্ষিপ্ত সূর্যালোক থাকবে। অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে কি হবে না, CFCl2 আর সক্রিয় ক্লোরিন উৎপন্ন করবে। এই যে সক্রিয় ক্লোরিন উৎপন্ন হলো, এই ক্লোরিনটা কি হবে না, ওই ওজোন স্তরের সঙ্গে বিক্রিয়া করে ওজোন স্তরটাকে ভেঙে দিবে, ClO আর O2 উৎপন্ন করবে। ওই যে ClO হলো, ও আবার কি করবে না, ওজোন স্তরের সঙ্গে বিক্রিয়া করে আবার ওখান থেকে সক্রিয় ক্লোরিন উৎপন্ন করবে। O2 উৎপন্ন হবে আর ক্লোরিন উৎপন্ন হবে। ওই যে আবার সক্রিয় ক্লোরিন, সে আবার কি করবে, ওই ওজোন স্তরের সঙ্গে বিক্রিয়া করবে। এই রিপিটেশন বারবার ঘুরে ঘুরে হবে। ফলে একটা ক্লোরিন যখন এই সিএফসি থেকে উৎপন্ন হবে, সে কিন্তু বারংবার এরকম বিক্রিয়া করে 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 চলতেই থাকবে। ফলে ওজোন স্তর ধ্বংসটা খুব দ্রুত হতে পারে। কার জন্যে না, এই সিএফসি। যদিও বর্তমানে সিএফসি ছাড়া বিভিন্ন রকম ফ্রিজ সব বেরোচ্ছে। এই সিএফসির ব্যবহারটা আমরা যদি কমাতে পারি, তাহলে ওজোন স্তরের ক্ষয় বন্ধ হয়ে যাবে। দেখো তাহলে কি বললাম, যে সিএফসি এর সংকেতটা কি না, CFCl3, এটা ক্লোরোফ্লোরোকার্বন। তার সঙ্গে কে যুক্ত হচ্ছে, এটা হচ্ছে অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে, অতিবেগুনি রশ্মি আর বিক্ষিপ্ত সূর্যালোক, বিক্ষিপ্ত সূর্যালোক বা শুধু অতিবেগুনি রশ্মি লিখলেও হবে, তখন এটা ভেঙে যাবে, একটা মুক্ত মূলক তৈরি হবে। CFCl2, এখানে এটা হচ্ছে মুক্ত মূলক, তার জন্য ডট দেওয়া হলো, মূলক এটা। আর একটা কী হবে, Cl, এটা সক্রিয়, এটাও মুক্ত, তার জন্যই ডট দেওয়া হচ্ছে, এটা একটা মুক্ত মূলক। তাহলে এই যে ক্লোরিন উৎপন্ন হলো, ও এবারে ওর কেরামতি দেখাবে কি না, O3 ওজোন স্তর, অনেক O3-কে নিয়ে একটা ওজোন স্তর তৈরি হয়। সেই ওজোন স্তরের সঙ্গে ওই যে সক্রিয় ক্লোরিন যুক্ত হলো, হয়ে কি হবে, ClO, এটাও একটা মুক্তমূলক, দিয়ে আরেকটা কি হবে, O2 তৈরি হবে। তাহলে এই যে ClO, ইনি এখনও কাজ করবেন। উনি কি করবেন না, ClO, এই যে মুক্তমূলক, ও হচ্ছে O3-র সঙ্গে যুক্ত হবে, হয়ে কি 2O2 প্লাস আবার একটা সক্রিয় ক্লোরিন তৈরি হলো। এই যে সক্রিয় ক্লোরিন, ও আবার তাহলে এই যে আবার ঘুরে পুনরায় O3-র সঙ্গে বিক্রিয়া করবে, করে আবার ClO হবে, সে আবার O3-র সঙ্গে যুক্ত হয়ে আবার সক্রিয় ক্লোরিন তৈরি করবে। সেই ক্লোরিনটা আবার আসবে এই O3-র সঙ্গে যুক্ত হতে। এইভাবে বিক্রিয়াটা চলতেই থাকবে। এইভাবেই কি হয় না, ওজোন স্তরের বিনাশ ঘটে চলেছে। তাহলে ওজোন স্তর কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বুঝতে পেরেছো? চলো দেখো 3.1-এরই এটা অথবা 3.1-এর অথবা কি বলা আছে না, অপ্রজ্বলিত শক্তি, অপ্রজ্বলিত বিকল্প শক্তির উৎস হিসেবে ব্যবহার করা দরকার কেন? দরকার কেন মানে অবশ্যই দরকার। বর্তমানে কি হচ্ছে, পেট্রোল, ডিজেল, কেরোসিন, কয়লা, যেগুলো প্রচলিত শক্তি, সেগুলো হচ্ছে কি নিঃশেষ হতে চলেছে। তাহলে ধীরে 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 যদি এই প্রচলিত শক্তি শেষ হয়ে যায়, তখন আমরা কী করব? তার জন্য কী হবে, অপ্রচলিত শক্তি, যেটা সৌরশক্তি, জোয়ারভাটা শক্তি, এইসব বায়ু শক্তি, এইসব শক্তিকে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে কী হবে, এই শক্তি আর প্রচলিত শক্তি জমা থাকবে, নিঃশেষ হয়ে যাবে না। ভবিষ্যৎ প্রজন্মও তারা ব্যবহার করতে পারবে। তাহলে এখন থেকে অপ্রচলিত শক্তি ব্যবহার করা উচিত অবশ্যই, নাহলে আমরা শক্তি সংকটের মুখে পড়ে যাচ্ছি। এই শক্তি সংকট হয়ে গেলে তখন আমরা দাঁড়িয়ে যাব, আমাদের সব কিছু বন্ধ হয়ে যাবে। ওকে, তাই অপ্রচলিত শক্তিকে ব্যবহার করা খুবই জরুরি। চলো 3.2 কি আছে কোশ্চেন, চার্লসের সূত্রটি লেখো।
এখান থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা। চার্লসের সূত্রটা কি? চার্লসের সূত্র কি দিয়ে শুরু? চ দিয়ে শুরু, তার মানে এখানে চাপ স্থির। কি হলো চার্লসের সূত্রে? তাহলে কে স্থির হলো? চাপ। তাহলে কি বলবো? চাপ স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। আগেও বলেছিলাম 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। সেখানেও বৃদ্ধির হ্রাস বলছিলাম বলে শেষেও বৃদ্ধির হ্রাস বলেছি। যদি হ্রাস বৃদ্ধি বলতাম শেষকালেও তাহলে হ্রাস বৃদ্ধি বলতাম। তাহলে কি দাঁড়ালোটা কি? না চার্লসের সূত্র, চার্লস চ দিয়ে শুরু, যেখানে চাপ স্থির। তাহলে চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এই 1/273টা কি? এটা হচ্ছে আয়তন গুণাঙ্ক বা চাপ গুণাঙ্ক। চাপ গুণাঙ্ক এবং আয়তন গুণাঙ্ক দুটারই মান হচ্ছে 1/273 ডিগ্রি C⁻⁻1। ওকে, তাহলে চার্লসের সূত্রটা অবশ্যই মুখস্থ করবে, খুবই পড়ে। এখান থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা আমরা চার্লসের সূত্র থেকে কি পাই? চার্লসের সূত্র থেকে পাই না ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস T/273 সিসিও বলতে পারো, না বলতে পারো, এমনি দুদিকে ভিটি আছে থাক। এটা হচ্ছে ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস T/273। ভিটিটা কি? না টি ডিগ্রি সি উষ্ণতায়, টি ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের আয়তন। ওকে, V0টা কি? 0 ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের আয়তন। আমি বলেছিলাম যে 0 ডিগ্রি সি উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। ওকে, এখানে বৃদ্ধি পেয়েছে, আমরা বৃদ্ধিটা ধরেছি। এখন পরম শূন্য উষ্ণতার ধারণা বলা আছে। পরম শূন্য উষ্ণতায়, পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত? আদর্শ গ্যাসের আয়তন 0। ঠিক আছে, তাহলে আদর্শ গ্যাসের আয়তন যদি 0 হয়ে যায় তার মানে কি হবে? এই যে টি ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন, তার মানে এটার মান কত হবে? 0 হবে। তাহলে অতএব পরম শূন্য উষ্ণতায় ভিটি সমান 0 হবে। অতএব 0 সমান V0 ইন্টু 1 প্লাস T/273। ওকে, বা V0টা এদিকে গেলে সেটাও 0 হয়ে যাবে। তাহলে 1 প্লাস T/273 সমান 0, বা 1 প্লাস T/273, সরি এই 1টা আমরা ওদিকে পাঠাবো, T/273 সমান -1, বা T সমান -273। এই 1-এর সঙ্গে 273 গুণ হয়ে গেল, -273। তাহলে কত উষ্ণতাতে ভিটি 0 হলো? না -273। অতএব পরম শূন্য উষ্ণতার মান, অতএব পরম শূন্য উষ্ণতার মান -273 ডিগ্রি সি। ওকে, ক্লিয়ার? কোনো ঝামেলা নেই। আমরা কি শুধু এই চার্লসের সূত্রের গাণিতিক রূপটা মনে রাখবো কি? ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস T/273। ওকে, এবারে ওইখানে শুধু মানটা পুট করবো। কি কি মান পুট করবো? ভিটির মান। ভিটিটা কি? না টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন। আর আমরা কি কার বার করতেছি? পরম শূন্য উষ্ণতার মান। পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কত? 0। তাহলে ভিটির মান কত হবে? 0। সেটাই বসেছি যে ভিটি সমান 0। তাহলে এই ভিটির জায়গায় আমি যদি 0 বসিয়ে দেই তাহলে এই V0 ইন্টু 1 প্লাস T/273 এটার মানও 0 হয়ে যাবে, সেটার মান 0 বসানো হয়েছে। এই V0 যদি এদিকে আসে তাহলে 0/V0, 0-র তলায় যাই আসুক সেটা 0 হবে। তাহলে এই T/ এটা সমান কত হয়ে গেল? 0 হয়ে গেল। তো এই 1টা ওদিকে গেল, কি হবে? -1 হয়ে যাবে, সিম্পল। এবারে 273টা 1-এর সঙ্গে গুণ হয়ে গেছে, -1-এর সঙ্গে -273 হয়ে গেছে। তাহলে পরম শূন্য উষ্ণতার মান কত হলো? না -273 ডিগ্রি সি। ওকে, চলো চলো দেখো 3.3। ওকে,
উত্তল লেন্সের সাহায্যে সদ ও বিবর্ধিত প্রতিবিম্ব। শুধু অঙ্কন, আর কিচ্ছু না, একদম সিম্পল। দেখো একটা লেন্স, তার কি এটা প্রধান অক্ষ একটা টানতে হবে? অবশ্যই। লেন্স আঁকতেছি, ওকে, একটু বাঁকাটা হবে। এটা হচ্ছে এফ, এটা 2F, এদিকে এফ, এদিকে 2F। ওকে, বস্তুকে কোথায় রাখলে সদ এবং বিবর্তিত প্রতিবিম্ব তৈরি হবে? এফ এবং 2F এর মাঝে। মনে রাখবে, এটা না মনে রাখলে আঁকা সম্ভব না। এফ আর 2F এর মাঝে বস্তুকে রাখতেছি, দিলাম রেখে। একটা রশ্মি কী হবে? প্রধান অক্ষের সমান্তরালে এসে লেন্সে এসে পড়বে। আরেকটা রশ্মি কী হবে? আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে যাবে, এই আলোক কেন্দ্র দিয়ে। আরেকটা রশ্মি এটা কোথায় যাবে? এফ দিয়ে যাবে। একটু বেশি হলে গেছে, তার মানে ঠিকঠাক। একটা স্কেল দিয়ে টানবে, দেখবে মিলবে বলে এবারে মনে হচ্ছে। যেখানে মিলবে সেখানে প্রতিবিম্বটা তৈরি হবে। দেখো, অবশ্যই দেখা যাচ্ছে বস্তুর আকারের থেকে বড় প্রতিবিম্ব তৈরি হয়েছে, এবং প্রতিসরণের পর সেই প্রতিসৃত রশ্মিগুলো মিলিত হয়েছে। এই মিলিত হওয়ার ফলে প্রতিবিম্ব তৈরি হয়েছে, তার মানে এটা সদ্বিম্ব। আর যদি মিলিত না হতো তাহলে কী হতো? অসৎ প্রতিবিম্ব তৈরি হতো। ওকে, তাহলে এটা হচ্ছে, এখানে নাম দিবে পি কিউ, এখানে নাম দিবে পি ডট কিউ ডট, আর কি দিবে? এখানে একটা ও নাম দিয়ে দিবে। এখানে দিবে পি কিউ বস্তুর, পি কিউ বস্তুর, পি ডট কিউ ডট সদ বিবর্ধিত প্রতিবিম্ব, বিবর্ধিত বিবর্ধিত প্রতিবিম্ব। পি কিউ বস্তুর, পি ডট কিউ ডট হলো সদ বিবর্ধিত প্রতিবিম্ব। ওকে, বাস, শুধু এটুকু ছবি আঁকতে বলছে। এর সঙ্গে আরেকটা কি বলা আছে? অঙ্কন করো। এক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান কোথায়? প্রতিবিম্বের অবস্থান কোথায় হয়েছে? দেখো, 2F এর থেকে বেশি দূরত্বে। তাহলে প্রতিবিম্ব 2F এর বেশি দূরত্বে অবস্থিত হবে, দূরত্বে অবস্থিত। ওকে, চলো। চলে আসছি, দেখো 3.3 অথবা। এখানে কি বলা আছে? একটা আলোক রশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজমের একটি তলে 60 ডিগ্রি কোণে আপতিত হলো। তাহলে একটা প্রিজম এঁকেই ফেলো। এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি দেওয়া আছে? 30 ডিগ্রি। একটা রশ্মি এরকম আলোক রশ্মি এসে পড়বে, যাবে, গিয়ে এভাবে যায়, তাই তো? এইখানে কি একটা অভিলম্ব টানতে হয়, এখানে কি একটা অভিলম্ব টানতে হয়, তাই তো? এইখানে এই বাইরের দিকের কোণটাকে কি দিয়ে ফোকাস করা হয়? I1, এটা কি I2, ভিতরেরটা R1, এটা কি R2। আর আমার এখানে কি বের করতে বলছে? কি দেওয়া আছে? আলোক রশ্মি 30 ডিগ্রি কোণ করে 30 ডিগ্রি দেওয়া আছে, প্রিজমের তলে 60 ডিগ্রি কোণে আপতিত হলো। তাহলে এই I1 সমান 60 ডিগ্রি কোণে আপতিত হলো। নির্গমন রশ্মির জন্য চ্যুতি কোণ 30 ডিগ্রি। চ্যুতি কোণটা এই সোজা যোগটা বেরিয়ে যাচ্ছে, এই সোজা বেরিয়ে যাচ্ছে। আর এটা যদি পিছাই ব্যাক করে, তাহলে এইটা চ্যুতি, এটা সমান দেওয়া আছে কত? কত? চ্যুতি কোণ 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি দেওয়া আছে। দিয়ে হচ্ছে তবে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক কি দিয়ে প্রকাশ করা হয়? না, মিউ সমান সাইন, এই একটা তলের ক্ষেত্রে হিসাব করলেই হবে I1 বাই সাইন R1। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিসরাঙ্ক নির্ণয়ের সূত্র। আমার এখানে কি কি দেওয়া আছে? এই জিনিস দেওয়া আছে। দেখো এখানে কি দেওয়া আছে? তাহলে I1 সমান 60 ডিগ্রি। আর কি দেওয়া আছে? এ সমান অ্যাঙ্গেল এ, এটাকে এ ধরা হয়, এ বি সি। অ্যাঙ্গেল এ সমান
30 ডিগ্রি। আর কি দেওয়া আছে, I2 সমান দেওয়া আছে, না I2 দেওয়া নেই, I2 নয়, ওটা হচ্ছে I2 কি দেওয়া আছে, 60 ডিগ্রি কোণে চ্যুতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, আর কিছু দেওয়া নেই। ডেল্টা সমান দেওয়া আছে, ডেল্টা সমান দেওয়া আছে 30 ডিগ্রি। এখন আমরা একটা জানি, কি জানি, এই R1 প্লাস R2 সমান, সরি এটা R1, এটা R2, এই R1 প্লাস R2 সমান কি হয় জানা আছে? R1 সমান R2 সমান হয় A, তাই তো? আমরা লিখছি এখন ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A, মান বসাচ্ছি। ডেল্টার মান কত, এটা 30 ডিগ্রি ছিল, 30 সমান I1 প্লাস I2 মাইনাস A কত 30, I1 এর মান ছিল সরি 60, তাহলে দেখো এখানে 60 থেকে 30 গেলে 30, এদিকেও 30, সব কেটে যাচ্ছে, তাহলে I2 সমান কত হলো 0, তাহলে এই অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি I2, তার মানে কি এটা লম্বভাবে বেরিয়ে যাচ্ছে, লম্বভাবে এখান থেকে বেরিয়ে গেল। ওকে, আমরা এখন তাহলে এখানে R2 কত হবে বলতে পারবে? R2 সমান 0, অতএব এখানে এটা যদি লম্বভাবে বেরিয়ে যায়, রশ্মিটা যদি এইভাবে ওই রশ্মির উপর দিয়েই চলে যায়, তাহলে এখানে বলা যাবে R2 সমান 0। আবার কি জানি, R1 প্লাস R2, R1 প্লাস R2 সমান কত হয় A, এখানে কোনটা 0, R2 0, তাহলে R1 সমান হচ্ছে A, বা R1 সমান A এর মান দেওয়া আছে কত 30 ডিগ্রি, এই যে A এর মান 30 ডিগ্রি, তাহলে R1 আর I1 পেয়ে গেছি, তো I1 এইটা, R1 এটা, ক্লিয়ার, দুটো জিনিস পেয়ে গেছি। এখানে আমাকে বসাতে হবে সাইন I1 এর মান কত, I1 এই যে 60, বাই সাইন R1 এর মান কত 30 ডিগ্রি, সরি সাইন 30, সাইন সাইনের মান কত √3/2, সাইন 30 হাফ, তাহলে কি হবে √3/2 ইন্টু 2/1, অনলি √3। এই সাইনের মানগুলো একটু মনে রাখবে, আগেও লিখেছি সাইন, তবু আরেকবার লিখে দিলাম 0, 30, 45, 60, 90, 0 মান 0, এটার মান 1/2, এটার মান 1/√2, এটার মান √3/2, এই 90 মান 1, ঠিক আছে, এটা সাইনের মান। ক্লিয়ার, কি হলোটা কি না, যে যে মানগুলো দেওয়া ছিল সেটা লিখলাম, ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A, সেখান থেকে কী হলো না I2 0, I2 মানে কি এই অ্যাঙ্গেলটা 0, মানে এই অ্যাঙ্গেলটা এইভাবে রশ্মিটা এইভাবে যায়ইনি, রশ্মিটা কোনভাবে বেরিয়ে যাচ্ছে, ওইটা দিয়ে বেরিয়ে যাচ্ছে রশ্মিটা, তাহলে ওটাতে যদি বেরিয়ে যায় তার মানে এই R2ও কোণ নেই ওখানে, এটার সঙ্গে একটা বিপ্রতীপ কোণ হয়, R2ও নেই, R2 হচ্ছে কত 0, সেক্ষেত্রে R2 যদি 0 হয় তাহলে কী হবে না, আমরা কি জানি R1 প্লাস R2 সমান কী হয় A, তাহলে R1 সমান হবে 30 ডিগ্রি, বাস দিয়ে এবারে মান বসিয়ে দিচ্ছি সাইন I1 বাই সাইন R1 সমান সাইন 60 বাই সাইন 30 সমান এটা। ওকে, চলো চলো 3.4, একটি মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 38, মৌলটির পর্যায় সারণীতে অবস্থান, মৌলটির চিহ্ন M ধরে তার ক্লোরাইডের সংকেত কত, তাহলে মৌলটির চিহ্ন হচ্ছে M, এর পারমাণবিক সংখ্যা কত দেওয়া আছে 38, কিন্তু দেখো তোমাদের এই 38 পারমাণবিক সংখ্যা দিয়ে পরীক্ষায় পড়বে নি, কারণ তোমাদের হচ্ছে 20 পর্যন্ত সীমাবদ্ধ, আমরা যে পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস শিখছি এই ক্লাস 10-এ সেখানে 20তেই সীমাবদ্ধ, কিন্তু দেওয়া আছে 38, তার একটু গন্ডগোল করা আছে। হ্যাঁ, আমরা তবুও যে পদ্ধতি শিখছি সেই পদ্ধতি করছি, দেখো এর ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস KLMNO, 38 মানে কত 2, 8, তারপর কত ধরবে 2 8 18 হয়, বসিয়ে দাও 18 বসিয়ে দিলে কত হবে
18 আর এখানে 10, 28, আর কত থাকে? 28-এর পরে আর থাকে 10, তাই তো, তবে 38 হবে। তাহলে 10 বসবে নি, 8, 2। ওকে, 2, 8, 18, 8, 2, কারণ শেষ কক্ষে 8-এর বেশি ইলেকট্রন বসে না। আমার প্রথম কক্ষে কটা? 2টা, তারপর কক্ষে কটা? 8টা, তারপর কক্ষে কটা? 18টা, তারপর কক্ষে রয়ে যাচ্ছে আর 10টা। 10 বসানো যাচ্ছে না, কারণ শেষ কক্ষে 8-এর বেশি ধরে না। তাহলে 8, 2, তাহলে শেষ কক্ষে কত হলো? 2। তার মানে এর যোজ্যতা কত হবে? যোজ্যতা নয়, কি বলছে? পর্যায় শ্রেণী অবস্থান, অবস্থান, শ্রেণী আর পর্যায়। শ্রেণী কত না, শেষ কক্ষে যতগুলি ইলেকট্রন থাকবে তত হবে তার শ্রেণী, শ্রেণী হবে 2। কিন্তু যদি 2-এর বেশি হয় তখন 10 যোগ করতে হবে। শ্রেণী 2। পর্যায় কত? কতগুলি কক্ষ নিয়েছে? 1, 2, 3, 4, 5টা, তাহলে 5 নম্বর পর্যায়। শ্রেণী আর পর্যায় গেল। যোজ্যতা কত? যোজ্যতা হচ্ছে কি, শেষ কক্ষে যত ইলেকট্রন থাকবে তত হবে তার যোজ্যতা। তাহলে এম এর ক্লোরাইডের সংকেত চাইছে, এম এর ক্লোরাইডের সংকেত, ক্লোরাইডের সংকেত কি হবে না? MCl2। কারণ কি? ক্লোরিনের যোজ্যতা 1, ওই জন্য এর পায়ের তলায় বসছে 1, মানে পারমাণবিকতা। কিন্তু এম এর যোজ্যতা কত হয়েছে? 2, ওই জন্য তার পায়ের তলাকে গেছে, তার পারমাণবিকতা হয়ে গেছে। তাহলে সংকেতটা কি হলো? MCl2। কেমন করে হচ্ছে? এম এর যোজ্যতা কত? 2, Cl এর যোজ্যতা কত? 1, এরকম কণাকণি তো হয়। তাহলে এম এর কাছকে 1 গেছে, Cl এর কাছকে 2 গেছে। ওকে, তাহলে এম এর ক্লোরাইডের সংকেত এটা MCl। দেখো 3.5 লুইস ডট অঙ্কন করো। কার কার? ক্যালসিয়াম হাইড্রাইড, এটা কি যৌগ? তড়িৎযোজী। BF3 কি যৌগ? সমযোজী। কি করে বুঝবো? দেখে, যদি যৌগে ধাতু থাকে সেটা হবে তড়িৎযোজী, যদি ধাতু না থাকে সেটা হবে সমযোজী। CaH2 এর লুইস ডট, ইলেকট্রন ডটও বলে, লুইস ডট। লুইস ডট বলছে এখন, এটাই অঙ্কন করি। তাহলে ক্যালসিয়াম এর শেষ কটা ইলেকট্রন থাকে? 2টা, 2, 8, 8, 2 যুক্ত H কটা? 1টা, আর 2টো H2 আছে, আবার এদিকে একটা H দাও। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কত? 1, এরও 1। কী করবে না, ও একটা ইলেকট্রন ওকে দিয়ে দিবে, প্রদান করবে, ও একটা ইলেকট্রন ওকে দিয়ে দিবে। তাহলে দাঁড়াচ্ছেটা কি না, ক্যালসিয়ামের আর শেষ কক্ষে 2টা ইলেকট্রন থাকলো না, 2, 8, 8। তাহলে এর কিন্তু অষ্টকূর্তি হলো 2+, 2টা ইলেকট্রন দিয়ে দিয়েছে, প্লাস এদিকে কি H 2টা ইলেকট্রন পেলো, মানে একটা পেলো, ছিল একটা, হয়ে গেলো 2টো, -1। এদিকে কি হাইড্রোজেন 2টা ইলেকট্রন পেলো, পেয়ে -1। তাহলে এর ইলেকট্রন সংখ্যা হলো 2, এর ইলেকট্রন সংখ্যা হলো 2। হাইড্রোজেনের পরে কি আছে? হিলিয়াম, তার ইলেকট্রন বিন্যাস লাভ করছে। তাহলে হলো কি না CaH2। ওকে, আর আছে কি BF3, BF আর একটা এদিকে F দিয়ে দাও, BF3, 3টা F দিয়ে দিলাম। বোরন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তাই না? তাহলে বোরনের কত? 5। 5 মানে এরকম 2, তারপর কক্ষে কটা ধরে? 3, তাহলে শেষে কটা ইলেকট্রন থাকবে? 3টা, 1, 2, 3। ফ্লোরিন কটা থাকে? 7টা, 1, 2, 3, 4, 5, 6, 7টা, 17 নম্বর শ্রেণীর মৌল, ওই জন্য শেষ কক্ষে 7টা, 1, 2, 3, 4, 5, 6, 7টা, 1, 2, 3, 4, 5, 6, 7টা। কী করবে? ওকে একটা ইলেকট্রন দিয়ে দেবে না, এটা হচ্ছে সমযোজী যৌগ গঠন হচ্ছে, সমানভাবে ব্যবহার করবে। ও একটা এখানে দিবে, ও একটা এখানে দিবে, ও একটা দিবে, এ একটা দিবে, এ একটা দিবে, এ একটা দিবে। আর বোরনের কাছে নেই যে দিবে কাউকে, আর দেওয়া নেওয়ার কোনো প্রশ্নই ওঠেনি, আর নিচে করে লিখতে হবে। তাহলে এখানে 2টা ইলেকট্রন, এখানে এফের ছিল কটা? 7টা, দিয়ে দিচ্ছে একটা, আর থাকে 6টা, 1, 2, 3, 4, 5, 6। এদিকেও এফের তাহলে কটা থাকবে? 6টা, 1, 2, 3, 4, 5, 6। এখানে কটা ইলেকট্রন থাকবে? 2টা, এখানেও 2টা, দিয়ে এফ কটা থাকবে? 6টা, 1, 2,
3 4 5 6। দেখো জোর জোর করে লিখতেছি একটু, এটা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলে। এই এতটা করলে ফ্লোরিনের 8 হচ্ছে, এতটা করলে ফ্লোরিনের 8 হচ্ছে, এই এতটা করলে ফ্লোরিনের 8 হচ্ছে। এটা কি ইলেকট্রন ক্লাউড, তীর চিহ্নটা বেশি বড় হয়েছে, এটা হচ্ছে ইলেকট্রন ক্লাউড। আর বোরনের এই এতটাই নিতে পারবো, তাহলে 3 দুগুণে 6। তাহলে বোরনের কি হলো, অষ্টক পূর্তি ঘটলো না। এটা হচ্ছে সমযোজী যৌগ যেখানে অষ্টক পূর্তি হচ্ছে না। তাহলে বোরন দুটা ইলেকট্রন একটা বন্ধন, কটা ইলেকট্রন পড়ে আছে, 6টা, সেই 6টা লিখে দিলাম। এদিকে একটা বন্ধন, 6টা লিখতে হবে, 1 2 3 4 5 6। এদিকে একটা বন্ধন, 1 2 3 4 5 6। এটা হলো বোরন ট্রাইফ্লোরাইড। এটি একটি সমযোজী যৌগ যেখানে অষ্টক পূর্তি হয় না। এখানেও হাইড্রোজেনের অষ্টক পূর্তি হয় না, হাইড্রোজেনের কখনোই অষ্টক পূর্তি হয় না। ওকে, চলো নেক্সট। চলো 3.5-এর অথবা অথবা কি আছে কি না, এই সেল সমযোজী হওয়া সত্ত্বেও এটি জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে কেন? HCl এটা কি সমযোজী যৌগ, কিন্তু এটা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। এ সাধারণ অবস্থায় কি আয়ন উৎপন্ন করতে পারে না, কিন্তু জলীয় দ্রবণে আয়ন উৎপন্ন করে। যদি এখানে জল যোগ করে দেওয়া হয় আয়ন উৎপন্ন হবে। কি কি আয়ন উৎপন্ন হবে? একটা হাইড্রক্সোনিয়াম আয়ন, একটা ক্লোরাইড আয়ন। হাইড্রক্সোনিয়াম মানে কি H3O+, এটা বলে হাইড্রক্সোনিয়াম আয়ন। আর এটা কি হবে? ক্লোরাইড আয়ন Cl-। দেখি বলে হাইড্রক্সোনিয়াম আয়ন, হাইড্রক্সোনিয়াম আয়ন। এটা কি? ক্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়ন। তাহলে কি হলো, একটা হলো হাইড্রক্সোনিয়াম আয়ন, একটা হলো ক্লোরাইড আয়ন। এই যে আয়ন উৎপন্ন করে ফেলেছে, এরাই তড়িৎ পরিবহন করবে। তাহলে কে কে? হাইড্রক্সোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, এরা তড়িৎ পরিবহন করবে। তাহলে কি হলো না, HCl জলীয় দ্রবণে দুটো আয়ন উৎপন্ন করে। এই দু প্রকারের আয়ন এরা কি করে? তড়িৎ। দেখো চলে আসি এই গ্রুপ সি এর শেষ কোশ্চেন 3.6। একটি মৌল এক্স, তার পারমাণবিক ক্রমাঙ্ক দেওয়া আছে পারমাণবিক সংখ্যা 12। এটা মৌল এক্স, তার পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে 12। এটি ওয়াই মৌলের সঙ্গে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়, মানে ওয়াই মৌলের সঙ্গে বিক্রিয়াটা করলো। ওয়াই এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 7, যৌগটির সংকেত এবং যৌগের প্রকৃতি। ওয়াই মৌল, তার পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে কত? 7। এরা দুজন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করলো, করে যে যৌগটা তৈরি হলো তার প্রকৃতি এবং তার সংকেত। তাহলে X12 এর ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস তোমাদের যে পদ্ধতি KLMN লাগাও। 12, 2 8 2 10, 10 2 12, কাজ শেষ। ওয়াই কত? 7, এর ইলেকট্রন বিন্যাস 2, আর কত থাকে? 5 দিয়ে 7 5, খেল খতম। বাস, ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। এবারে আমাকে যোজ্যতা বের করতে হবে। তাহলে এক্স এর যোজ্যতা কত? এক্স এর যোজ্যতা, শেষ কক্ষে যত ইলেকট্রন থাকবে তত হবে তার যোজ্যতা, কিন্তু যদি 4-এর বেশি হয় তখন 8 থেকে বিয়োগ করতে হয়। তাহলে ওয়াই মৌলের যোজ্যতা কত হবে? এটা 4-এর বেশি, তাহলে 8 থেকে বিয়োগ করে দাও 3। তাহলে এক্স এর যোজ্যতা গেল 2, ওয়াই এর যোজ্যতা গেল 3। তাহলে এবারে আচ্ছা এখন বলো এর মধ্যে কোনটা ধাতু কোনটা অধাতু? হচ্ছে এক্স হলো ধাতু আর ওয়াই হলো অধাতু। ওয়াই এটা অধাতু, কারণ এটা 15 নম্বর শ্রেণীতে আছে, এটা 2 নম্বর শ্রেণীতে আছে। ওকে, এখন এক্স ও ওয়াই দ্বারা এক্স ও ওয়াই দ্বারা গঠিত যৌগের সংকেত, ধাতুটা আগে বসবে, অধাতুটা পরে বসবে। ধাতুর এর যোজ্যতা কত? 2, তার পারমাণবিকতা হবে। ওয়ের যোজ্যতা কত? 3, এর পারমাণবিকতা হবে। ওকে, যৌগ হলো। এখন এই সংকেত হয়ে গেল। এবারে যৌগটা আয়নীয় না সমযোজী? যদি সেই যৌগে ধাতু থাকে তাহলে অবশ্যই সেটা হবে আয়নীয়। অতএব যৌগটি, প্রকৃতি বলা ছিল, যৌগটি আয়নীয় বা তড়িৎযোজী।
বা তড়িৎযোজী। ওকে, আয়নীয় বলতে পারো বা তড়িৎযোজী বলতে পারো। ক্লিয়ার? চলো চলো গ্রুপ ডি। ওকে, 4 দাগের 1 বলা আছে গ্যাসের অণুর গতির ক্ষেত্রে মুক্ত পথ কাকে বলে? 4 দাগের 1 মুক্ত পথ, ফ্রি পাথ। ফ্রি পাথ, গ্যাসের অণুগুলির কি হয় সবসময় গতিশীল, তারা পরস্পরের মধ্যে সংঘর্ষ হচ্ছে, আবার দেয়ালের মধ্যেও সংঘর্ষ হচ্ছে, দেয়ালের সঙ্গে অণুগুলি। তাহলে সেই যে পাত্রে থাকে সেই পাত্রের দেয়ালের সঙ্গেও সংঘর্ষ হচ্ছে, নিজেদের মধ্যে অণুতেও সংঘর্ষ হচ্ছে। এই সংঘর্ষগুলো কি সংঘর্ষ? না স্থিতিস্থাপক সংঘর্ষ। এবং এই সংঘর্ষের সময়কালটা খুব নগণ্য। কি হয়, এই দুটা সংঘর্ষের মধ্যবর্তী যে ব্যবধান সেটাকে বলা হয় ফ্রি পাথ বা মুক্ত পথ। কি হলো না, গ্যাসের অণুগুলি গতিশীল এবং তাদের সংঘর্ষগুলি স্থিতিস্থাপক সংঘর্ষ, এবং এই দুটি সংঘর্ষের মধ্যবর্তী ব্যবধানকে বলা হয় মুক্ত পথ। ওকে, ফ্রি পাথ। দেখো 4-এর 1-এর বি, এখানে একটা অঙ্ক দেওয়া আছে। কি অঙ্কটা ছিল না, 27 ডিগ্রি সি উষ্ণতায় 760 mmHg চাপে কিছু পরিমাণ গ্যাসের আয়তন দেওয়া আছে 1000 সিসি। তার মানে প্রথমে একটা উষ্ণতা দেওয়া আছে, এটা T1 সমান কত 27 ডিগ্রি সি। এরপরে কি দেওয়া আছে, একটা চাপ দেওয়া আছে, তার মানে নিশ্চয়ই প্রথমে চাপটা হবে কি P1 760 mmHg। ওকে, তারপরে কি আছে V1 সমান 1000 সিসি। তারপরে কি দেওয়া আছে, আবার চাপ দেওয়া আছে, তাহলে সেকেন্ড চাপটা কি হবে P2 750 mmHg, মানে মিলিমিটার পার স্তম্ভ। আয়তন V2 সমান 1520 সিসি। ব্যাস, সবই দেওয়া আছে। তাহলে কি বের করতে বলছে এখানে, কত তাপমাত্রায় T2টা আমাকে বের করতে হবে। ওকে, দেখো T1 P1 V1 P2 V2 আর T2টা নেই শুধু। ওকে, আমরা চার্লস বয়েলের সমন্বয় সূত্র থেকে কি জানি না, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। কণাকণি গুণ করলে কি হবে, P1 V1 T2 সমান P2 V2 T1, বা এখান থেকে T2 সমান P2 V2 T1 বাই P1 V1। ওকে, এবারে শুধু মানটা বসিয়ে দাও। দেখো P2 কত, এই যে 750, সরি, তারপরে V2 T1, V2 কত, V2 1520, V2 পরে T1 27 ডিগ্রি সি। একটা কাজ করতে হবে, এখানে কখনোই সেলসিয়াসে হয় না, সবসময় কেলভিনে হয়, 273 যোগ করতে হবে। করলে কত হবে 300 কে, তাহলে 300 ডিভাইড বাই P1 V1, P1 মানে প্রথমের চাপ 760, V1 মানে প্রথমের আয়তন 1000। কেটে দাও ফটাফট করে শূন্য, আর এখানেও একটা শূন্য আছে, দাও কেটে দাও, এই শূন্য কেটে দাও, রয়েছে 75 76। এটা কাটবো কি দিয়ে, 76 দিয়ে কাটবে, 2 দিয়ে যদি কাটি, 3 দুগুণে 6, 7 1 8 6 16, 8 দুগুণে 16, 2 দিয়ে যদি কাটি, 7 দুগুণে 14 15, 1 8 2 12, 6 দুগুণে 12, এই তো 38 দুগুণে 76। তাহলে 75 গুণিত 3 দুগুণে 6 সমান 6 5 30, হাতে থেকে 3, 6 7 42, 3 45। ওকে, অতএব নির্ণেয় উষ্ণতা বা নির্ণেয় চূড়ান্ত উষ্ণতা दस থেকে 3 গেলে 7, 14, 7 7 14, 3 থেকে 2 গেলে 1, 177 ডিগ্রি সি। ওকে,
দেখো 4.1 অথবা কি আছে না বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কি কি? বয়েলের সূত্রের ধ্রুবক রাশি, বয়েলের সূত্রটা কি না স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে কে কে স্থির হলো? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন। তাহলে 1 নম্বর কি উষ্ণতা, মানে গ্যাসের উষ্ণতা ও গ্যাসের ভর, উষ্ণতাটা স্থির বলা আছে। 2 নম্বর কি গ্যাসের ভর। এটা হচ্ছে বয়েলের সূত্রে ধ্রুবক রাশি। চার্লসের সূত্রে কি হবে? তখন গ্যাসের চাপ ও গ্যাসের ভর। ওকে, চলো নেক্সট। চলো 4.1 অথবার বিয়ের দাগ বলা আছে 27 ডিগ্রি সি উষ্ণতায় 1.8 ATM চাপে কোনো আদর্শ গ্যাসের ঘনত্ব দেওয়া আছে এত Gml⁻⁻1, মানে কি গ্রাম মিলিলিটার, গ্রাম পার মিলিলিটার আছে। আণবিক ভর নির্ণয় করো। তার মানে কি সূত্র হবে? পিভি সমান nRT, এই সূত্রে হয়। এখানে পি এর একক কি হয়? পি এর একক এটিএম এককে হয় সবসময়, অ্যাটমসফিয়ার। ভি এর একক কি হয়? লিটার, এল। এন এর একক, এন হচ্ছে মূল সংখ্যা, ওর কোনো একক নেই। আর আর এর একক হচ্ছে এল এটিএম, লিটার অ্যাটমসফিয়ার, এল এটিএম। টি কি হয়? সবসময় কেলভিন, এই একক দিয়ে হয় সবসময় কিন্তু। একটা এটিএম, লিটার, এল এটিএম আর কেলভিন, এই এককে করতে হয়। তাহলে প্রথমে কি দেওয়া আছে? টি দেওয়া আছে, দেখো টি লিখছি। টি সমান 27 ডিগ্রি সি। টিকে কি সেলসিয়াসে রাখা যায় না, কেলভিনে যেতে হয়। তাহলে কেলভিনে যাও, কেলভিনে যেতে গেলে 273 যোগ করতে হয়। যখনই আমরা সেলসিয়াস থেকে কেলভিনে যাব 273 যোগ করব, সমান কত হবে? এটা 300 কে। ওকে, এরপরে চলে আসি আর কি কি দেওয়া আছে এখানে, ডাটাটা দেখো। আবার চাপ দেওয়া আছে পি 1.8 ATM। পি এর একক কিসে থাকতে হয়? পি এর একক এটিএম, তাহলে ঠিকঠাক আছে। ঘনত্ব ডি, ডি সমান, এখানে ডিটা দেওয়া নেই, আমরা বের করব ডি কীভাবে আসবে। 0.027 Gml⁻⁻1, Gml⁻⁻1। দেখো এখানে এমএল আছে, কিন্তু আমার কিসে যেতে হয়? এই যে আয়তনের একক কী হয়? লিটার। এমএল থেকে লিটারে একটু যেতে হবে, কি করতে হবে? 0.27 গ্রাম পার, এটা কি আছে? এমএল, তাই তো। এমএল থেকে যখন ওটা 1 ml, এই 1 ml থেকে যখন আমি লিটারে যাব, কি করতে হবে? 0.027 গ্রাম পার 1 লিটার সমান 1000 ml বা 1000 সিসি। তাহলে 1/1000 লিটার। এটা উপরে উঠবে, ঘুরবে, তাহলে 0.027 ইন্টু 1000/1 গ্রাম পার লিটার। তার মানে হবে শুধু 27 Gl⁻⁻1। এটা ডি এর একক, ডি এর মান পেলাম। এরপর কি দেওয়া আছে? আর কিছু দেওয়া নেই, এম বের করতে বলছে। আমরা পিভি সমান nRT সমীকরণ থেকে লিখতে পারি পিভি সমান এনের জায়গায় লিখব W/m আর টি, বা এই এমটাকে উপরে তুলে আনবো, এম সমান W/T/PV। এবার এটাকে লিখতে পারি যে W/V ইন্টু RT/P। W/V সমান কি? ভর বাই আয়তন, মানেই ঘনত্ব। কোথায় করব? ওদিকটা দেখো। বা এম সমান এই W/V সমানই DRT/P। এবারে মান বসিয়ে দাও, ব্যাস ফটাফট মান পুট করলেই হবে। ডি এর মান 27, আর এর মান কত? 0.082, 1 দেওয়া আছে কি না, শুধু 0.082। টি এর মান, টি কত বেরিয়েছিল? টি 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 এই যে 300 কে।
ডিভাইড বাই পি, পি হচ্ছে 1.8, দশমিক তুললে নিচে 1000, এর দশমিক তুললে উপরে একটা 10, 0 0 0 0 0 0, সব দশমিক শূন্যর কাজ শেষ। 9 দিয়ে, 9 দুগুণে 18, 9 তিনে 27, 2 দিয়ে 41, তাহলে 3 গুণিত 41 গুণিত 3, আর কেউ নেই, 3 3 9, তাহলে 9 কে 9, 4 9 36, বাস। অতএব নির্ণয় আণবিক ভর, আণবিক ভর বা মোলার ভর কত? 369 গ্রাম পার মোল। ওকে, চল দেখো 4 দাগের 2 বলা আছে জল ও কাঁচের পরম প্রতিসরাঙ্ক দেওয়া আছে। জল ও কাঁচের পরম প্রতিসরাঙ্ক, তাহলে জলের প্রতিসরাঙ্ক কী হবে? মিউ ডাব্লিউ সমান দেওয়া আছে 4/3, কাঁচের দেওয়া আছে তাহলে মিউ গ্লাস সমান 2/3 বের করতে বলছি কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। কাঁচ সাপেক্ষে মানে যাকে সাপেক্ষে করা হবে তাকে নিচে রাখা হবে, তার মানে কি হবে না মিউ ডাব্লিউ বাই মিউ জি, কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। এগুলো কি সব পরম প্রতিসরাঙ্ক, মানে এগুলো শূন্য মাধ্যমে সাপেক্ষে আছে। তাহলে মিউ ডাব্লিউ কত? মিউ ডাব্লিউ কোনটা? প্রথমেরটাই 4/3, ডিভাইড বাই মিউ জি কত? 3/2, ঘুরে যাবে 4/3 গুণিত 2/3, কাটবে নি, কাটবে নি, 8 9, ব্যাস কাজ শেষ। তাহলে অতএব জল সাপেক্ষে প্রতিসরাঙ্কের একক হয় না, ওখানে একটা অঙ্ক হয়ে গেল। যদি বায়ুতে আলোর বেগ দেওয়া আছে এত, তবে কাঁচে আলোর বেগ কত? আচ্ছা একটু দেখো কীরকম হয়, যে ধরো কাঁচের প্রতিসরাঙ্ক, কাঁচের প্রতিসরাঙ্ক কী লেখা হয় না শূন্য মাধ্যমে আলোর বেগ, মাধ্যমে আলোর বেগ বাই কাঁচ মাধ্যমে আলোর বেগ। তাহলে ঠিক দেখো কাঁচের প্রতিসরাঙ্ক, কাঁচটা কিন্তু 1 আছে, শূন্য মাধ্যমে আলোর বেগ তো ফিক্সড 3 × 10⁸ মিটার/সেকেন্ড, বাস সেটা ফিক্সড, মানে এটা কনস্ট্যান্ট। তার মানে কি এর সঙ্গে কি ব্যস্তানুপাতিক, যে যার প্রতিসরাঙ্ক তার আলোর বেগের ব্যস্তানুপাতিক। তাহলে বলতে পারি কে কে দেওয়া আছে? জল মাধ্যমে আলোর গতিবেগ, জলে আলোর গতিবেগ, আলোর গতিবেগ বাই কাঁচে আলোর গতিবেগ, ঠিক উল্টাটা হবে, কাঁচের প্রতিসরাঙ্ক বাই জলের প্রতিসরাঙ্ক। ভেবে দেখো আমি এখানটা থেকে লিখলাম, উল্টা আছে দেখো, কাঁচের প্রতিসরাঙ্ক নিচে আছে ঠিক কাঁচের বেগ, আর তার মানে কী হবে কাঁচের সঙ্গে কোনাকুনি আছে, ব্যস্ত আছে, ঠিক জলের সঙ্গে জলের ব্যস্ত আছে। এবার আমার একটার মান দেওয়া আছে, কোনটা দেওয়া আছে? বায়ু মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে, তাহলে কাঁচ মাধ্যমে ও করতেই হবে না তো এত কিছু, অত সেটাতেই হয়ে গেছিল। এখানেই দেখো কাঁচের প্রতিসরাঙ্ক আমরা জানি কত, কাঁচ এইটা 3/2 দেওয়া আছে বায়ু মাধ্যমে 3 × 10⁸, কাঁচ মাধ্যমে ধরবো x, কোনাকুনি গুণ 3x সমান 3 × 6 × 10⁸, বা x সমান 6 × 10⁸/3, 3 2 6, তাহলে 2 × 10⁸ m/s। কিচ্ছু না, আমরা একটু বেশি করে ফেলেছিলাম,
এখানে চাইছিল কি শুধু কাঁচ মাধ্যমে আলোর বেগ আর শূন্য কাঁচের প্রতিসরাঙ্ক কী হয়, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কাঁচ মাধ্যমে আলোর বেগ, মান বসিয়ে দিয়েছি। এটার বদলে এই কাঁচ মাধ্যমে আলোর বেগটাকে এক্স বসিয়ে দিয়েছি, কণাকণি গুণ করে ব্যাস কাজ শেষ। ওকে, দেখো 4.2 অথবা সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে সাদা আলো পাঠালে তার বিচ্ছুরণ ঘটে না কেন? সমান্তরালটা কাঁচ ফলক, এতে আলোর রশ্মি পড়লো, কিছুটা চ্যুতি ঘটলো, আবার বেরিয়ে গেল। এই যে নির্গত রশ্মিটা আপতিত রশ্মির সঙ্গে একদম সমান্তরালভাবে বেরিয়ে যায়, এক্ষেত্রে চ্যুতি ঘটে। চ্যুতি ঘটছে কি? চ্যুতিও ঘটছে না, একই, এর মধ্যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল আছে এবং বিচ্ছুরণও হচ্ছে না। তাহলে আয়তকার সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে গেলে আলোর বিচ্ছুরণ ঘটে না। আর হলুদ বর্ণের ফুলে লাল আলো ফেলা হলো, কী রঙের ফুল দেখা যাবে এবং কেন? হলুদ বর্ণের উপর লাল এবং সবুজ এই দুটো যদি আমি ফেলি, হলুদ বর্ণের ফুলের উপর লাল আলো ফেললে সেটাকে লাল দেখাবে, হলুদ বর্ণের ফুলের উপরে সবুজ বর্ণ ফেললে, সবুজ আলো ফেললে সেটাকে সবুজ দেখাবে। কিন্তু আদার্স অন্যান্য যাই আলো ফেলো সেক্ষেত্রে কালো দেখাবে, কারণ হলুদ হলো লাল ও সবুজের মিশ্রণ। হলুদ হলো লাল যুক্ত সবুজ। ওকে, চলো। দেখো 4.3 তার এ 4.3 এ অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে বস্তু রাখলে প্রতিবিম্বের গঠনের পরিষ্কার চিত্র। এটা একটা অবতল দর্পণ, তার একটা প্রধান অক্ষ, এটা কি এফ, ঠিক 2f দূরত্বে হবে কি হবে আর, এটা এখানে 2fটা লিখব না, একটু সাইডে লিখি, 2f লিখতে, 2f দূরত্ব। এইখানে থাকবে কি বস্তুটা, এবারে এর কীরকম প্রতিবিম্ব তৈরি হবে। প্রধান অক্ষের সমান্তরালটা আলোক রশ্মি যাবে, সে কোথা দিয়ে যায়? ফোকাস দিয়ে। এফ দিয়ে বেরিয়ে গেল। আরেকটা রশ্মি কী হবে? সেও ফোকাস দিয়ে যাবে, স্কেল দিয়ে সবসময় টানবে, সেও যাবে, আবার প্রতিফলিত এভাবে বেরিয়ে যাবে। তাহলে হচ্ছে কি কোন জায়গাটায়? এইখানে আবার প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে এটা যদি পি কিউ হয়, এটা হবে পি ডট কিউ ডট। ওকে, এটা স্কেল দিয়ে আঁকবে, সমান হবে প্রতিবিম্বটা, আর মানে বস্তু এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান, একই জায়গায় উৎপন্ন হচ্ছে, শুধু উল্টা হচ্ছে। তাহলে প্রতিবিম্বটা কেমন হবে? সদ অবশীর্ষ, তাহলে অবশ্য দীর্ঘই হয়, অবশীর্ষ মানে উল্টা, আর বস্তুর আকারের সমান, বস্তুর আকারের সমান। এটা কি পোল পি, এটা কি লিখবে এম পি এম ডট, ঠিক আছে? একটা পি কিউ, একটা পি ডট কিউ ডট, প্রতিবিম্ব কী হবে? সদ অবশীর্ষ এবং বস্তুর আকারের সমান। তারপর মানুষের চোখের অন্ধবিন্দু কাকে বলে? দেখো মেন্ডেলিফের পর্যায় সারণীর 3টি ত্রুটি। মেন্ডেলিফ কী করেছিলেন না, পারমাণবিক গুরুত্বের উপর নির্ভর করে পর্যায় সারণী সাজিয়েছিলেন, কিন্তু না, পারমাণবিক সংখ্যা হচ্ছে পরমাণু মূলগত ধর্ম। তিনি শূন্য শ্রেণী আবিষ্কার করতে পারেননি, আর তিনি উপশ্রেণীও আবিষ্কার করতে পারেননি। তাহলে অনেকগুলা তার ত্রুটি রয়েছে। চলো, চার 4.4 এর এ বলেছে মৌলের আয়নাইজেশন শক্তি, অথবা এ দাগ
আয়নাইজেশন শক্তি কাকে বলে? প্রথম অবস্থায় কোনো বিচ্ছিন্ন পরমাণুর সর্ববহিস্থ কক্ষের দুর্বলতম ইলেকট্রনটিকে তার নিউক্লিয়াসের আকর্ষণ বলের বাইরে নিয়ে যেতে যে শক্তির প্রয়োজন তাকে বলে আয়নাইজেশন শক্তি বা আয়নন এনথালপি বা আয়নীভবন বিভব। ওকে, চলো দেখো এরপরে বিয়ের দাগ, এদেরকে বলছে আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। কে কে আছে? কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, বেরিলিয়াম, বোরন, এদের দেওয়া আছে। এই আয়নাইজেশন শক্তির ক্রমটা একটু এখানে প্রবলেম আছে, একটু মনে রাখতে হবে। মনে রাখবে কি করে? ধরো প্রথমে কে হয় না বেরিলিয়াম, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। বেরিলিয়ামের কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম 4, 5, 6, 7, 8 এদের পরমাণু ক্রমাঙ্ক বা ইলেকট্রন সংখ্যা যা বলতে পারো, পরমাণু ক্রমাঙ্ক এগুলো। তাহলে এটা কত নম্বর শ্রেণীতে আছে? এর শেষ হয় কটা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। এর শেষে কটা ইলেকট্রন? 3টা ইলেকট্রন। আচ্ছা, এগুলো কোন ব্লকের অন্তর্ভুক্ত? এরা সবাই পি ব্লক, পি ব্লকের অন্তর্ভুক্ত। একটু মনে রাখবে পি উপকক্ষ হচ্ছে কীরকম, এর 3টা কক্ষক থাকে, 3টা কক্ষক থাকে। প্রতিটি কক্ষকে সর্বোচ্চ 2টা করে ইলেকট্রন থাকতে পারে। এই প্রতিটি কক্ষকে যদি 1টা করে ইলেকট্রন থাকে তাহলে সেটা স্টেবল, আর যদি 2টা করে থাকে সে বেশি স্টেবল, মানে 1টা করে থাকলেও স্থায়ী, 2টা করে থাকলে আরও স্থায়ী। আর যদি এরকম থাকে, ধরো এরকম এরকম একটা ঘর ফাঁকা, তাহলে সে স্থায়ী নয়। বা এটা ফিল আপ হয়ে গিয়ে আবার একটা এখানে চলে এসছে, তাহলে সেটাও সেরকম স্থায়ী নয়। ওকে, তার মানে 3টা অথবা 6টা থাকতে হবে। এখানে দেখো প্রথমে বেরিলিয়াম, এর কটা শেষ কক্ষে? 2টা, 2 তারপরে কক্ষে 2, তার মানে এর আয়নাইজেশন শক্তি কম। বোরন 2 তারপরে 3 হয়ে যাচ্ছে, মানে কি এখানে দেখো এইরকম ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে, তার মানে সে স্টেবল, তার আয়নাইজেশন শক্তি একটু বেশি হবে। তার আগে চলে আসবে কার্বন, তারপরে হবে বোরন, বোরনের আয়নাইজেশন শক্তি আরও বেশি। কার্বনের কত হবে? 6 মানে কত? 2 আর 4, 4 মানে সে আগের যে ইলেকট্রন বিন্যাসটা ছিল এরকম। তারপরে আছে নাইট্রোজেন, নাইট্রোজেনের 7 মানে 2, 5, 5 মানে 3, 4, 5 এটা, তাহলে ওরও বেশি না। অক্সিজেন 2, তারপর কী হতো? 6 মানে পুরো একদম হাই স্টেবল। অক্সিজেন সব থেকে এখানে আয়নাইজেশন শক্তি বেশি এদের মধ্যে। ওকে, তাহলে এটি হলো আয়নাইজেশন শক্তির ক্রম, আয়োনাইজেশন শক্তির ক্রম। ওকে, চলো পরের দিন দেখা আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ওকে বাচ্চারা, টাটা, চলো।